নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সুমন সাহার কলমে ঋষি মনীষের গোয়েন্দা গল্প নৈশভোজের অন্তরালে। আজকের গল্পের বিভিন্ন চরিত্র অভিনয় করেছে নীলাঞ্জন, রূপঙ্কর, শুভদীপ, শিউলি, বর্ণালী, সুপ্রজা, শ্রাবস্তি, শুভঙ্কর, দীপ্তিমান, সূর্য, কণিকা ও রাজ। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প লেখক সুমন সাহার কলমে ঋষি মনীষের গোয়েন্দা গল্প নৈশভোজের অন্তরালে। রবিবার সকালে ঋষি ও মনীষ সকালের চা ব্রেকফাস্ট খায়। সেখানে ঋষি খবরের কাগজ পড়ে। এই তো 11টা বাজে। কই, কে যেন বলেছিল 11টার মধ্যে রেডি হয়ে যাবে। কোথায় সে? এই থেমে যাও কিন্তু। না না, থামবে কেন? বলে যাক, ওর কাজই তো ওইটা। বাবুদা, তুমি দরজা দিয়ে সাবধানে থাকবে কিন্তু। আর কিছু লাগলে রতনকে তোমার দাদা বলে যাচ্ছে, ও এনে দেবে। ওরা বাড়ি থেকে বেরোলো, সঙ্গে 4টে ব্যাগ। বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, উঠে পড়ল। চলো ড্রাইভার দা, হাওড়া স্টেশন। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বলো তো? হ্যাঁ, কতদিন পর যেন। এই শোনো, একদম মজা করবে না বলে দিলাম। বললে তো একবারও নিয়ে যাও না, আবার মজা করতে এসেছে। দিদি ভাগ্যিস বললো যে মেয়ের জন্মদিনটা বাড়িতে করবে। কতদিন পর বাবা মাকে দেখব, না হলে তো সেই ফোনেই কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। দিদি না আসলে ওই লন্ডন যেতে হতো। তখন প্লেনে করে যেতে হতো। তা তোমার ভাই যেত নাকি? ওকে চিনি না আমি। দেখতে দেখতে ওরা পৌঁছে গেল হাওড়া স্টেশনে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে স্টেশনের দিকে গেল। মনীষ গিয়ে টিকিট কেটে আনলো। স্মিতার বাবার বাড়ি হলো পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। স্টেশন থেকে কিছু খাওয়া দাওয়া করে নিল। কিছুক্ষণ পর মাইকে ঘোষণা হলো 2:20 হাওড়া বর্ধমান মেন লোকাল 3 নম্বর থেকে ছাড়বে। ওরা সেদিকেই এগোলো। 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখলো সেখানে তখন ট্রেন প্লেসমেন্ট হচ্ছে। এমনিতেই আজকে রবিবার, তেমন ভিড় নেই। ওরা ট্রেনে উঠে পড়ল। জানালার ধারে সিট পেয়ে গেল। ব্যাগগুলো সব বাঙ্কারে তুলে দিয়ে সব সিটে বসে পড়ল। এখনো 2 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, ওই 2 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। মনীষ জানালার ধারে বসে হেডফোনে গান শুনতে লাগলো। স্মিতাও গান শুনতে লাগলো, আর ঋষি গল্পের বই খুলে পড়তে শুরু করলো। যথাযথ সময় ট্রেন ছেড়ে দিল।
হিন্দ মোটর পার করতেই ট্রেনে ভিড় বাড়তে শুরু করলো। ব্যান্ডেল আসতেই আবার ট্রেন কিছুটা খালি হলো। এভাবেই চলতে লাগলো। মনীষ চলো, এবার ব্যাগগুলো নামাও। পালশিট বেরিয়ে গেল কিন্তু। এইবার শক্তিগড় নাকি বর্ধমান চলে যাবে একেবারে। ও হ্যাঁ, এসে গেল তো। ঋষি বইটা রেখে দুটো ব্যাগ পেড়ে দরজার সামনে গেল, আর মনীষ বাকি ব্যাগগুলো নিয়ে গেটের দিকে গেল। ট্রেন যখন শক্তিগড় ঢুকলো তখন 4:30 বাজে। এবার স্টেশন থেকে বেরিয়ে ওরা টোটো করে নিল। টোটো করে 30 মিনিট চলার পর ওদের গন্তব্যে পৌঁছে গেল। তখন বিকেলে পাড়ার বাচ্চাদের সঙ্গে স্মিতার দিদির মেয়ে রিনি খেলছিল। কাল রিনিরই জন্মদিন। রিনি মনীষ আর ঋষিকে দেখে দৌড়ে এলো। মেশো, মনীষ মামা, তোমরা কেমন আছো? মনীষ বলল, এই তো ভালো আছি। তুই কেমন আছিস রে বিচ্ছু? আমি মোটো বিচ্ছু না। এই তুই ওকে বিচ্ছু বলছিস কেন? ও কিন্তু মোটেও বিচ্ছু না, ও খুব ভালো। তার বলতে মেশোকে পেয়ে আমাকে একেবারে ভুলে গেছে। তোমাকেও ভুলিনি। চলো ভিতরে। এই তোরা খেল, আমি যাই। ওরা ভেতরে ঢুকলো। রিনি তার মেশো ঋষি এবং মামা মনীষকে খুবই পছন্দ করে, কারণ তাদের বিভিন্ন রহস্য সমাধানের গল্প তার খুবই ভালো লাগে। যখনই ওদের সঙ্গে দেখা হয়, ঋষি আর মনীষকে তাদের একটা গোয়েন্দাগিরির গল্প বলতেই হয়। এমনভাবে বায়না করে, মানা করতে পারে না, তাই শোনাতেই হয়। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। মা, ও মা, দিদা দাদু দেখো, মাসি মেশো চলে এসেছে। আরে আসতে যা, ওরকম ছুটিস না। আসতে রিনি, এরকম ছোটাছুটি করো না। আরে তোরা আয় আয় আয়, কতদিন পর দেখলাম তোদের। বলতো, তোদের তো আর আমাদের কথা মনেই পড়ে না। কি যে বলিস দিদি, সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বল। কি গোয়েন্দাবাবু, খবর কি? এতদিন পরে দিদিকে দেখতে ইচ্ছে হলো? আমাদের না হয় দেখতে ইচ্ছা হয়নি, তাই আসেনি। আর তোমরা দেখো কতদিন আমাদের বাড়ি এসেছো। তোমার সাথে কথায় কেউ পারবো না ভাই। এই যে মনীষবাবু, তা তোমার কি খবর? এই তো ভালো আছি। মেশো, একটা গল্প বলো। এই দেখলি না, এক্ষুনি এলো সবাই। এখন থাক, ওসব পরে হবে। মা বাবা কই রে দিদি? বাবা তো একটু বাজারে গেছে রে, আর পাশের বাড়ির কাকিমা মাকে একটু ডেকেছিল। এই তো একটু আগে গেল, এক্ষুনি এসে পড়বে। হায় ভিতরে। মনীষ, তুমি যাও, তোমার পছন্দের ওই 3 তলার ঘরেই থাকবে। রিনি, যাও, মনীষ মামাকে ঘর দেখিয়ে দাও। চলো। সবাই নিজের ঘরে চলে এলো। মনীষ অনেকক্ষণ সিগারেট থেকে বিচ্ছিন্ন আছে। ঘরে এসেই সে একটা সিগারেট ধরালো। ইতিমধ্যেই ঋষির শ্বশুর ও শাশুড়ি চলে এসেছেন। মা, ওরা চলে এসেছে। কথা শুনে তিনি রান্নাঘরে চলে গেলেন। বাড়ির চাকরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। তাকে খাবারগুলো সব টেবিলে রাখতে বললেন। সবাই ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে এসে স্মিতা নিজের মা বাবাকে দেখে তাদের দিকে এগিয়ে গেল। এতদিন পর দেখা হলো। সবাই সবার সাথে সাক্ষাৎ করে নিজেদের মধ্যে কথা বলছিল। এর মধ্যেই মিতা বলে উঠল, এদের কি খিদে নেই নাকি? কিরে, তোরা কি খাওয়া দাওয়া করবি না? এরপর ঋষির শাশুড়ি সবাইকে খেয়ে নিতে বলল। সবাই বসে পড়লে তিনি একে একে বেড়ে দিতে লাগলেন খাবারগুলো। কি নেই তাতে? কচুরি, আলুর দম, ভাত, ডাল, বেগুনি, গলদা চিংড়ি, দই কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আরও 6-7 রকমের মিষ্টি। ওরে বাপরে বাপ, এত কিছু! এ তো এলাহি আয়োজন। কালকে নিমন্ত্রণ নাকি আজকে, তা তো বুঝতেই পারছি না। তবে এই সন্ধেবেলায় এত কিছু খাওয়া যাবে না। কোনো কথা বলবে না, সব খেতে হবে। কিচ্ছু যেন না পড়ে থাকে। কালকের কথা কালকে হবে। আমি এত কিছু পারবো না। বৌদি কিছু তো বলো, তুমি তো জানো আমি কি খাই। ও আজকে কিছুই বলবে না, কোনো কথা কিন্তু আমি শুনবো না। কখন বেরিয়েছো? এতক্ষণ সময় লেগেছে। সব খেতে হবে। মিতা কোনো কথাই কাউকে বলতে দিল না। অগত্যা সবাইকে খেতেই হলো। খেয়ে উঠে মনীষ বলল, এই রিনি, রিনি। রিনিকে আবার ডাকছিস কেন? না মানে যা খেয়েছি, এরপর একা ওই 3 তলায় উঠতে পারবো না, তাই ওকে ডাকছি।
ও আমাকে ধরে নিয়ে যাবে এই আর কি। কি হয়েছে, ডাকলে আমাকে? আমাকে একটু ওপরে ছেড়ে দিয়ে আয়, আমি যেতে পারছি না এত খেয়ে। রিনির হাসি কে থামায়, হেসেই যাচ্ছে। ও কি তোমাকে একা টেনে নিয়ে যেতে পারবে? তার থেকে বরং আরেকজনকে ডাকি, কি বলো? সে তোমাকে আরো ভালো করে ধরে নিয়ে যাবে। কার কথা বলছিস তুই? সেটা মনীষ ভালো করেই বুঝে গেছে। দেখ না কেমন লাল হয়ে গেছে। কে? এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। মিতা বলল, বিমলদা, একটু দেখো না কে এসেছে। বিমলদা দরজা খুলে দিল। দেখলো কেউ নেই, একটা চিঠি পড়ে আছে। বিমলদা সেটা নিয়ে ঘরে চলে এলো, দরজা বন্ধ করে দিল। বিমলদা ঘরে এসে বলল, এই যে দিদিমণি, কেউ বাইরে নেই, শুধু এই চিঠিটা পড়েছিল। কিসের চিঠি দেখি? বিমলদা চিঠিটা মিতার হাতে দিল। কোথা থেকে এসেছে সেটা তো লেখা নেই, কিন্তু এতে তো ঋষি তোমার নাম লেখা। তোমাকে এখানে কে চিঠি পাঠাবে? ঋষি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলে উঠল, আসলে আমার এক বন্ধু বর্ধমানে থাকে, ও হয়তো পাঠিয়েছে। ও জানতো আমি এখানে এসেছি। অনেকদিন পর কিন্তু এখানে এসেছো, কোনো কাজ খুঁজে নিও না আবার। না না, এখানে কাজ নিলে তোমার বোন আমাকে ছেড়ে দেবে ভেবেছ? সবাই হেসে ফেলল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। এর মাঝেই ঋষি মনীষকে চোখের ইশারায় তার পাশে আসতে বলল। তোমরা গল্প করো, আমি ঘরে যাচ্ছি। যা ঘরে যা, এতটা পথ এসেছিস। ঋষি, তুমি গেলে যাও, একটু বিশ্রাম করে নাও, কালকে অনেক কাজ আছে। চ মনীষ, তোর ঘরটা দেখে আসি। ওরা দুজনে 3 তলার ঘরে চলে এলো। মনীষ দরজা বন্ধ করে দিল। বলো, কি বলবে? এখানে আমাকে কে চিঠি পাঠাবে বলতো? আমি তো কাউকেই বলে আসিনি যে আমি এখানে এসেছি। কিন্তু নিচে বললে যে তোমার বর্ধমানের কোনো বন্ধু। হুম, কোনো বন্ধু না। তাহলে তো ঠিকানা লেখা থাকবে। ঠিকানা কই? তার মানে তুমি নিচে মিথ্যে কথা বললে? বাহ, এই সত্যি বললে নিচে কি পরিস্থিতি হতো বলতো? তাহলে যাই হোক, খুলে পড় তো, কি বলা আছে। আমার সন্দেহ না আবার সত্যি হয়। মনীষ চিঠি নিল পড়ার জন্যে, কিন্তু সে চুপ করেই রইল। কিরে পড়। কি পড়বো? কিছুই তো লেখা নেই, সাদা পেজ। সে কি? কই দেখি। না না না, এটা হতে পারে না নিশ্চয়ই। এই দেখ দেখ, এই যা, একটা পেন্সিল নিয়ে আয় তো। কোথায় পাবো? তোকে আমি কি বলবো বলতো? কি হয়েছে তোর আজকে বলতো? হ্যাঁ, আজ তোকে সব বিস্তারিতভাবে বলতে হচ্ছে। কি হয়েছে? ও ও কিছু না, রিনির কাছে আছে, যাই। মনীষ নিচে গেল। রিনি সবার মাঝেই ছিল। মনীষ রিনিকে ডাকল। রিনি, একটু আসো। বলো। তোমার কাছে পেন্সিল আছে? আছে তো। আমাকে একটু দেবে? আচ্ছা, আনছি। তুমি পেন্সিল দিয়ে কি করবে? তুমি তো জানো বই পড়তে পড়তে আমার দাগানোর অভ্যেস। আমি পেন্সিলটা আনতে ভুলে গেছি, তাই আর কি। তুমি এখানেও কোনো বই নিয়ে এসেছো? আচ্ছা, বই পড়া তো ভালো, তার ওপর আবার গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট, না পড়লে জানবে কিভাবে? মনীষ ওটা নিয়ে ঘরে এলো। এবার দরজা আটকাতে ভুলে গেছে, শুধু ভেজিয়ে দিল। এই নাও। ঋষি পেন্সিল দিয়ে ঘষতে লাগলো। কিছুক্ষণ পর ওতে লেখা ফুটে উঠল। দেখলি? এটা কি? কিন্তু এভাবে কেন লিখলো? কিছু বলার নেই আজ তোকে। বাদ দে, এটা দেখ কি লেখা। না ছাড়, আমিই পড়ছি। কাগজটা পড়ল ঋষি। সেখানে লেখা রয়েছে, এখানে এসে ঠিক করনি তোমরা, এর ফল ভুগতেই হবে তোমাদের, তৈরি হও। মনীষ বলে উঠল, হুমকি? এখানেও? কে বলতো? এখানে এসে এরকম হুমকি খাবো ভাবতেই পারছি না। কালকের দিনটা আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। চোখ কান খোলা রেখে চলতে হবে। বাড়িতে অনেক মানুষ থাকবে কালকে, সাবধানের মান নেই কিন্তু। আর সবচেয়ে বড় কথা, এই কথা যেন কেউ জানতে না পারে। আমি কিন্তু সব শুনে ফেলেছি, কিন্তু চিন্তা নেই, হ্যাঁ, আমি কাউকে কিছুই বলবো না। মনীষ দরজার দিকে পেছন ফিরে বসেছিল।
একটা পরিচিত কণ্ঠ শুনে সে পেছনে ফিরে তাকালো। ঋষিও তাকালো, দেখল মনশ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে। ঋষি বলল, আরে মন শ্রেষ্ঠা, তুই এখানে কখন এলি? সে আমি অনেকক্ষণ এসেছি, কিন্তু তোমরা তো খুব ইম্পর্টেন্ট আলোচনা করছিলে, তাই আর ডাকিনি। বলছি, এখানে মনে হচ্ছে আবার কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। লুকিয়ে কথা শোনা কিন্তু অপরাধ। ছাড়ো তো, তুমি বলো না, নতুন কোনো কেস নাকি? তা তো বুঝছি না, কিন্তু কিছু একটা তো হবেই। ওয়াও, তাহলে তো এবার নিজে একেবারে সাক্ষী হওয়া যাবে। এই শোনো, আমাকে কিন্তু তোমাদের দলে রাখতেই হবে, না হলে কিন্তু আমি সবাইকে এখন গিয়ে বলে দেবো। বাহ, গোয়েন্দা কি শর্ত? হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে, থাকো। তা শুধু তুমি কেন কথা বলছো? আর একজন তো একদম চুপ। কেন, ও কি রাজি না এই যুক্তিতে? ওর কি ইচ্ছে নেই যে আমিও তোমাদের সাথে এই মিশনে যোগ দিই? ঋষি মনীষের দিকে তাকিয়ে দেখে মনীষ কি বলবে। ও মনশ্রেষ্ঠাকে দেখে মুখ চোখ লাল করে বসে আছে। ঋষি নিজের মনে মনেই হেসে বলল, সেটা তুমি নিজেই জিজ্ঞেস করো। ও কথা বলবে কি? তোমাকে দেখি তো কেমন লাল হয়ে গেছে। ঋষির কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে গেল। কিরে, আমি কি তোদের দলে আসতে পারি? থাকলে থাকবি, তাতে আমার আর কি মত থাকতে পারে? এটা কি বললি? ও বুঝেছি বুঝেছি, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাতে আলোচনা করব। ঋষি হাসতে হাসতে বেরিয়ে গেল। ওই, এখানে তো শুনছিলাম তুই নাকি আসবি, কালকেও তো বললি আমাকে, আর আজকে এসে আর বলা গেল না। হ্যাঁ, এতদিন পর আসলি আর এসে একটা কেস পেয়ে গেলি, বল। আর কি বলবো, এটাই তো কাজ। যখন তখন এরকম পরিস্থিতি হয়, সব তৈরি হয়েই আমাদের বিরুদ্ধে হয়। এরকম হুমকি কি মাঝে মধ্যেই খাস নাকি এইবারই প্রথম? এ তো সাধারণ ব্যাপার আমাদের কাছে। কারোর কাজে বাধা দিলে সে তো আমাদের পিছনে লাগবেই। যারা অসাধু কাজ করে তাদের কাছে সেটাই তো ভালো কাজ। তো তাকে আটকাতে গেলে তো সে ছেড়ে দেবে না, এ তো স্বাভাবিক। তাই এসব এখন অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, ভালোই অ্যাসিস্ট্যান্ট হয়েছিস তাহলে। ওদের কথোপকথন চলতে থাকলো। মনশ্রেষ্ঠা হলো স্মিতার বাপের বাড়ির পাশের বাড়ি নিলয় সরকারের একমাত্র মেয়ে। এই দুটো বাড়িরই কাজ একসাথেই হয়। প্রতিবেশী কম, পরিবারই বেশি। দুটো পরিবারেরই সমস্ত কাজকর্মে দুটো পরিবার একসঙ্গেই থাকে। কালকের এই অনুষ্ঠানের জন্য স্মিতাদের পরিবার যেমন খাটছে, ওই পরিবারও একই সঙ্গে তেমন কাজ করছে। বাজার, ক্যাটারিং, ডেকোরেটরস সব তারা দুই পরিবার মিলেই করছে। আর মিতার সঙ্গে মনশ্রেষ্ঠাও বাড়ির কাজ করছে। বলতে গেলে গত 2-3 দিন মনশ্রেষ্ঠাকে মিতা এই বাড়িতেই রেখে দিয়েছে। আজ ওর কলেজ ছিল, তাই গেছিল কলেজে, সেখান থেকেই চলে এসেছে। আর এখানে এসে জানতে পারল মনীষা ঋষির সামনে এক নতুন রহস্য এসেছে। তার মনে উৎসাহের শেষ নেই। চল তাহলে আবার পরে কথা হবে, কেমন? অনেক কাজ আছে, নিচে যাই আমি। আচ্ছা, যা। রাতে খাবার পর যে যার ঘরে চলে গেল। আজকে অনেক দিন পর আমি এই বাড়িতে এসেছি। আজকে তো আমি মিতার সঙ্গে থাকবো, তুমি এই ঘরে থাকো। না না, তোমরা থাকো এই ঘরে, আমি মনীষের ঘরে যাচ্ছি, ওখানেই থেকে যাব। ঋষি মনে মনে ভাবছে তার জন্য ব্যাপারটা ভালোই হলো। এখন মনীষের সঙ্গে কথা বলতে পারবে ওই চিঠিটার ব্যাপারে। ঋষি মনীষের ঘরে আসলো। ঋষি, তুমি এখানে? ও, আলোচনা করবে বলেছিলে, আসো আসো। না না, শুধু আলোচনা করাই নয়, এই ঘরে আমি থাকবো আজকে। তোমার বৌদি আজকে দিদির সাথে থাকবে, তাই আর কি। ও আচ্ছা, বসো। আমি আসবো? নাও, এসে গেছে। তোর এখানে কি কাজ? আমি তো বলেছিলাম এই ঘটনা আমিও তোমাদের সাথে থাকবো। তুমি এর মধ্যে এসো না মনশ্রেষ্ঠা, বিপদ আছে এতে। সে যাই থাক, আমি তোমাদের সাথে একটা কেসের সাক্ষী হতে চাই, ব্যাস। মনীষা ঋষি মনশ্রেষ্ঠাকে বারবার বারণ করা সত্ত্বেও সে ছাড়ার পাত্রী না, কিছুতেই মানল না। অগত্যা মনীষার ঋষি রাজি হলো। চলো, আজকে আর কোনো কথা না, কালকে আবার কথা হবে। সেই ভালো, আজকে জার্নিটা ভালোই হয়েছে। আমি তাহলে আসি, গুড নাইট। মনীষার ঋষি তাকে শুভরাত্রি জানালে সে চলে যায়। মনীষ গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছু ভাবলে মনীষ? না, কোন অতীতের কথা বলছে বুঝতে পারছি না তো।
কবে কি হয়েছিল সেটা মনে পড়াটা কি হয়েছিল? আর মন শেষটা যত এর থেকে দূরে থাকবে তত ভালো। একটু বুঝিয়ে বল ওকে। সে তো আমিও বুঝছি, কিন্তু ওকে বললে কেউ শুনবে? তুমি তো দেখলে। কিন্তু ওকে এর থেকে দূরে রাখতেই হবে। শত্রুর ক্ষমতা আমি তুমি কেউ জানি না। ও কি করবে আমরা কিচ্ছু জানি না। আমাদের খুব সাবধানে থাকতে হবে। তোমার কি মনে হয় যে কালকে অনুষ্ঠানের মধ্যে কোনো ঝামেলা বাঁধবে? হতেও পারে। এত মানুষ থাকবে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। কিছু তো একটা করতেই হবে। কি করবে? দেখছি, ভাবতে দাও আজকে, কালকে সকালে দেখছি। আচ্ছা। পুরো বাড়ি ঘুমিয়ে পড়ার পর রাতের আলো আধারি পরিবেশের বাতাস থেকে ধীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো। অতীত এসে গেছে। এই কণ্ঠ কারোর কানে গেল না, শুধু এই কণ্ঠের সাক্ষী হয়ে রইল বাইরের গাছপালা, রাতের বাতাস আর বাড়ির ইটগুলো। হয়তো তারাও ভয়ে ভয়ে থাকলো কি ঘটবে তার জন্য। আবার রাতের পরিবেশ নিশ্চুপ, নিঃশব্দ। পরের দিন ভোর হতেই সমস্ত ঘোর কেটে যেন নতুন এক সকালের শুরু হলো। পাখির ডাকে ভরে গেল শক্তিগড়। মনীষেরও ঘুম ভাঙল। উঠেই দেখল ঋষি গালে হাত দিয়ে চিন্তিত হয়ে বসে আছে বিছানার এক পাশে। কি হলো ঋষি, সকাল সকাল এভাবে বসে আছো? মনীষের কথায় ঋষি একটু কেঁপে উঠল। বলল, কি কিছু বললি? সকাল সকাল এভাবে বসে আছো কেন? কি হয়েছে? খুব বড় ঘটনা ঘটতে চলেছে মনীষ। খুব সাবধান হয়ে থাকতে হবে আমাদের। কেন, কি হয়েছে? ঋষি এবার পাশ থেকে একটা বাক্স বের করলো। সেটা মনীষকে দেখিয়ে বলল, এটা দেখ। কি এটা? মনীষ ছোট বাক্সটা খুলল, আর ভেতরে যা দেখল তা দেখে তার বুক কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। ভেতরে রাখা আছে একটা ছোরা। ঋষি, তার মানে এটা সেই? তুই ঠিক ধরেছিস। কিন্তু কিভাবে? এই সময় ঘরের দরজায় টোকা পড়ল। ওটা লুকা শিগগির, কেউ যেন কিছু জানতে না পারে। স্বাভাবিক হ আগে, স্বাভাবিক হ। আরো কয়েকবার টোকা পড়ল। এবার মনীষ যাচ্ছি বলে দরজা খুলে দিল। দেখল মনশ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে। তুই কেন রে, ঘুমোচ্ছিলিস নাকি? কই, অন্যদিন তো এতক্ষণ ঘুমাস না। বিরক্ত করলাম নাকি? আরে না না, আসো ভেতরে। সর তো, তুই ওকে আসতে দে। নাও, সকাল সকাল চলে এসেছে। এমনি এমনি আসিনি, নিচে সবাই তোমাদের ডাকছে। কটা বাজে খেয়াল আছে? মনীষ আর ঋষি ভাবল, তাই তো, কখন 8টা বেজে গেছে তারা তা লক্ষ্যই করেনি। ঋষি বলল, আরে এখানে তো নতুন পরিবেশ, তাই ঘুমটা বেশ ভালো হয়েছে, তাই আর কি উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নিচে চলে এসো। আর ও হ্যাঁ, ওই কেস। না না, এখন কোনো কথা না ওই ব্যাপারে, সব কথা পরে হবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, ওকে? মনশ্রেষ্ঠা চলে যেতেই মনীষ দরজা লাগিয়ে দিল। ঋষি, ওটা কে দিল? আর এই ঘরে বা দিল কিভাবে? দরজা জানলা তো সব বন্ধ। কে বলেছে তোকে যে ঘরে দিয়েছে? তবে আমি সকালে উঠে ওই ব্যালকনিতে গিয়েছিলাম গ্রামের সকাল দেখতে, তখন এটা পাই। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। যা আমাদের সামনে রয়েছে তাকে অস্বীকার করি কিভাবে বল? এর পিছনে কেউ না কেউ রয়েছে, হয় সে আসল মাথা, না হলে অন্য কেউ। কিন্তু আসল মাথা তো... আমি এখন এখানকার থানাতে যাব। যিনি আছেন তাকে সবকিছু বলে একটা ব্যবস্থা করতে হবে। আজ অনেক মানুষ আসবে, তাদের কিছুতেই বিপদ হতে দেওয়া যাবে না মনীষ, কিছুতেই না। যাও, আগে ফ্রেশ হও, তারপর আমি যাব। ঘরের মধ্যেই বাথরুম আছে, তাই ফ্রেশ হতে বাইরে যেতে হবে না। ওরা দুজন ফ্রেশ হয়ে নিচে নামলো। দেখলো অনেক আত্মীয় স্বজন এসেছে, তার মধ্যে বৃষ্টি কাকিমাও আছেন। আরে বৃষ্টি কাকিমা, কখন আসলে? কতদিন পর দেখা তোমার সাথে। কেমন আছো?
মাই গড, মনীষ, ঋষি, ও গড, হাউ আর তোমরা? সেই হাউ মাছ দিন আগে তোমাদের সি করেছিলাম, আবার আজকে। ও মনীষ, কত স্লিম হয়ে গেছো, আই কান্ট রিমেম্বার ইউ। মনীষ ও ঋষি একে অপরের দিকে তাকিয়ে থাকলো। পাশ থেকে মিতা বলে উঠল, মনীষ, ওটা রিমেম্বার নয়, রেকগনাইজ হবে। তুমি আসলে এত রোগা হয়ে গেছো, তাই তোমাকে প্রথম দেখায় চিনতে পারেননি। কি তাই তো কাকি? ও মাই গড, একদম রাইট বলেছ। তুমি আমার টক কি বিউটিফুলি বুঝতে পারো মাই ডার্লিং। চলো কিছু খেয়ে নেবে, ব্রেকফাস্ট করে আবার ছোটাছুটি করতে হবে তোমাদের, অনেক কাজ আছে। ওটা কোনো ব্যাপার না, সব করে দেবো। ও মাই গড, তোমরা ব্রেকফাস্ট করোনি? ফাস্ট ফাস্ট গো গো গো, ফাস্ট গো। এই তো যাচ্ছি, চলো। মিতা ওদের নিয়ে এলো বাড়ির সামনে যেখানে প্যান্ডেল করা হয়েছে সেখানে। ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মনুশ্রেষ্ঠা, স্মিতা সবাই মিলে পরিবেশন করছে খাবার। সকালে শুধু বাড়ির লোকজনরাই আছে, অতিথিরা আমন্ত্রিত রাতে। ওরা গিয়ে একটা টেবিলে বসলো। খেয়ে দিয়ে উঠে মনীষ বলল, এবার কি কাজ বলো আমাকে। আমি একটু আসছি। মনীষ সবার অগোচরে ইশারা করলো ঋষিকে। সিগারেট খেতে বাইরে যাবার কথা বলছে। মিতা ব্যাপারটা দেখে একটু হাসল। ঋষি ও মনীষ গেটের বাইরে বেরিয়ে এলো। দেখো, আমার আসতে দেরি হতে পারে, একটু সামলে নিও। আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। আমি সব দেখে রাখবো, তবে বেশি দেরি করো না, কেউ সন্দেহ করলে অসুবিধা আছে। এরই মধ্যে ভেতর থেকে মিতা জোরে জোরে ডাকছে ঋষিকে। ঋষি, এই ঋষি, ঋষি। কি বলছি, কালকে তোমার যে বন্ধু চিঠি দিয়েছিল, পারলে তাকেও ডেকে নাও না, সেও আসুক। এতদিন পর এখানে আসলে বন্ধুর সঙ্গে দেখা হলে ভালো হতো না? আচ্ছা, আমি বলছি। এবার কি করবে? বন্ধু কোথায় পাবে? এই তো এটাই একটা বড় সুযোগ। তুমি ভিড়ে যাও, যাও যাও, সামলাও, আমি যাবো আর আসবো। আচ্ছা। মনীষ ভেতরে গেল। সবাই যে যার কাজে ব্যস্ত। এদিক ওদিক সবাই ছুটে বেড়াচ্ছে। প্যান্ডেল আগে হলেও আজকে বাড়িটা সাজানো হচ্ছে। মনীষ দাঁড়িয়ে সব দেখছে। বাড়িটা বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো হচ্ছে। রিনি চারিদিক ছুটোছুটি করে বেড়াচ্ছে। ও মাই গড, এই রিনি, স্টপ স্টপ, এত রানিং ডোন্ট ডু মা। এসো, সিট আমার পাশে। এখানে কাম, এখানে কাম, সিট। রিনির মতোই ছুটছে। কারোর কোনো কথা তার কানেই আসছে না। এই মনীষ, একটু দোতলাটা দেখো না, ঠিকমতো কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখছি। অনেকক্ষণ পেরিয়ে যাবার পরও ঋষি যখন ফিরল না, স্মিতা মনীষের কাছে এসে বলল, এই তোমার দাদা কোথায় গো? এতক্ষণ বাইরে কি করছে? আমি কি করে জানবো? তুমি যেখানে আমিও সেখানে। এত দেরি তো করার কথা না। তোমরা আবার কোনো কেস টেস নাওনি তো? কি বলো? দূর, এসব আবার কি কথা? ওসব কিছু না। হয়তো কিছু কাজে আটকে গেছে, কারোর সাথে দেখা হয়েছে, তাই দেরি হচ্ছে। আচ্ছা। স্মিতা চলে গেল। মনীষেরও ভাবনা শুরু হলো। ঋষি গেছে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো তো এলো না। কিছুক্ষণ পর ঋষি এলো, বলল, কি মনীষ, কেউ জানতে পারেনি তো যে আমি কোথায় গিয়েছিলাম? আরে না না, কেউ জানতে পারেনি। বেশ, একটু ঘরে চলো, কথা আছে। ঋষি ঘরে গেল, পিছন পিছন মনীষও গেল। বলো। দেখো, আমি পুলিশ থানাতে গেছিলাম। ওখানে বিমল সরকার হচ্ছে ওসি, তুমি তো চেনো। তো আমি ঘটনার কিছুটা বললাম, এই জিনিসের ছবিটাও দেখালাম। এরপর উনি বললেন ওনার এক কনস্টেবলকে নিয়ে আসতে। তো আমার তখন মনে পড়লো আমার বন্ধুকেও ডাকতে বলেছে, তাই আমি ওনাকে ছদ্মবেশে এখানে আনছি, সবার সিকিউরিটির জন্য। এ তো ভালো কথা। তা কখন আসবেন উনি? এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওনার সাথে একদম নর্মাল ব্যবহার করবে, হ্যাঁ, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। আরে হ্যাঁ, কেউ কিচ্ছু বুঝবে না, আমি সব কাজ ঠিকভাবেই করব। আর সাবধান, মনশ্রেষ্ঠাও যেন কিছু না জানতে পারে, ঠিক আছে? চলো নিচে যাই। এই যে, ও মাই গড ঋষি, ওয়্যার ফ্রম থেকে আসলে? হাউ মাচ টক আমি করতে চাই তোমাদের সাথে। এসো, বসো। তোমার আর ওই ইংরেজি বাংলা মিশ্রিত কথা আর গেল না, তাও যদি ঠিকঠাক বলতে।
মাই গড, হোয়াট ভুল আই তোমাকে বললাম? সবই তো কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। এর মধ্যে স্মিতা এসে পড়েছে। সে বলল, এই এখানে কি করছো তুমি? ওদিকে গিয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাকভাবে মিটছে কিনা। কি কাকিমা, তুমি এখানে কি করছো? ওই ঘরে গিয়ে বিশ্রাম করো একটু। ওকে ডিয়ার। এরই মাঝে ঋষির একটা ফোন এলো। হ্যালো, হ্যাঁ তুই চলে এসেছিস? আচ্ছা আমি আসছি। কে এসেছে, কেন এসেছে, কোথায় এসেছে, তাড়াতাড়ি বলো আমাকে। আরে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? ওই যে আমার যে বন্ধু চিঠি দিয়েছিল তাকে আসতে বলেছিলাম আজকে, ও এসেছে, তাই ওকে আনতে যাচ্ছি। ওই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। উফ, আচ্ছা ঠিক আছে যাও। মনীষ আর ঋষি বাইরে চলে গেল। গেটের সামনে গিয়ে দেখে একটা 6 ফুটের লোক দাঁড়িয়ে আছে। নমস্কার। এখানে নমস্কার করবেন না, আপনি আমার বন্ধু হয়ে এসেছেন। ও আচ্ছা। আপনি নিজের মতো করে নজর রাখবেন, কেমন? চলুন ভেতরে। ওরা 3 জন ভেতরে গেল। তখন মিতা স্মিতা বারান্দায় কি নিয়ে কথা বলছিল। মিতা ঋষিকে দেখে জিজ্ঞাসা করল, আরে এ কি তোমার বন্ধু? হ্যাঁ। তা ভালো, যাও তোমার বন্ধুকে ভালো করে ঘোরাও। আর তুমি কিন্তু কোনো রকম লজ্জা করবে না, নিজের মতো করে থাকবে। এটা আমার বৌদি, আর ইনি আমার বৌদির দিদি। আর এই যে, এই রিনি, এদিকে আয় তো। এটা হলো যার জন্মদিন, সেই রিনি, মিতাদির মেয়ে। কে আর শোনে কার কথা? এনি তো দেয় ছুট। ওকে সামলায় কে আজ? পাড়ার ওর বয়সী সবাই মিলে আনন্দ করছে। তোমরা সব ঘুরে দেখো, আমরা যাই, অনেক কাজ আছে। নিশ্চয়ই। ওরা নিজেদের মতন করেই সব দেখতে লাগলো। এইভাবে দুপুর পেরিয়ে বিকেল হলো। তেমন কিছুই হলো না। দুপুরে খাবার পর মনীষ ও ঋষি এবং বাকি সবাই নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। বিকালের দিকে হঠাৎই চেঁচামেচি শুরু হলো বাড়িতে। মনীষের ঘরের দরজা খোলা ছিল। মনশ্রেষ্ঠা ঘরে প্রায় এক প্রকার দৌড়ে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, রিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনীষ ও ঋষির মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা একে অপরের দিকে তাকায়। পুলিশ কনস্টেবলও হা করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি থাকতে কিভাবে এসব হয়ে গেল। চলো তাড়াতাড়ি নিচে চলো। চল চল। ওরা 4 জন নিচে আসলো। দেখলো স্মিতা, মিতা এবং বাড়ির বাকিরা অঝরে কাঁদছে। ঋষিকে দেখে স্মিতা বলল, ওই দেখো, রিনিকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে কেউ বলতেও পারছে না। কোথায় আর যাবে, বাড়িতেই থাকবে। এত কাজকর্ম হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও রয়েছে। না, কোথাও নেই। পুরো বাড়ি ভালো করে খোঁজা হয়েছে, কোথাও নেই। পাড়াতে কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? না, নেই। খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও নেই। কিছু একটা করো, তুমি ওকে ফিরিয়ে এনে দাও। ঋষি আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও ঋষি। সুরঞ্জন বলল, আপনাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই? আছে। কোথায় কোথায় আছে? ওই তো বারান্দায়, বাইরের গেটে, সিঁড়ির ওপর, আর প্যান্ডেলের কিছু জায়গাতেও আছে। তা ওটা কোথায় রাখা আছে? স্ক্রিনগুলো যেখান থেকে দেখতে পারবো। ওই তো দোতলার শেষ ঘরটাতে। চলো তাহলে যাই সবাই মিলে, গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওরা সবাই ওই ঘরে গেল। ঘরের সামনে এসে সবাই থামলো। মিতা দরজা খুলল। ভেতরে ঢুকে সবাই দেখলো ঘরটা বেশ বড়। সুরঞ্জন বলল, আমি অপারেট করছি। আচ্ছা, কখন থেকে ঠিক রিনিকে পাওয়া যাচ্ছে না? দুপুরে খাবার পর থেকেই তো আমি ওকে আর দেখিনি। তার মানে যা হওয়ার ওই দুপুরের খাবার পরপরই হয়েছে। একটু দেখো তো, রিভাইন্ড করে। আমি রিভাইন্ড করছি, তুমি একটু দেখো তো। ওরা প্রায় 3-4 বার ভালো করে চেক করলো, কিন্তু তেমন কিছুই পেল না। কি হলো? কিছুই আসেনি, এটা কিভাবে সম্ভব? আর একবার চালাও তো। তুমি কিছু দেখেছো নাকি? একটু দাঁড়াও, একটু আস্তে চালাবে। চালাচ্ছি। সুরঞ্জন চালাতে থাকে। ধীরে ধীরে দেখতে দেখতে মনীষ বলে, থামো ঋষি, দেখো এটা।
সময় এখানে প্রায় 20-25 মিনিট নেই। তার মানে কেউ এটাকে ডিলিট করেছে, কিন্তু কে করলো? মিতা বলল, এই ঘরে তো তেমন কেউ আসেনি, ওই যারা সেট আপ করতে এসেছিল তারাই এসেছে, আর তো কেউ আসেনি। তার মানে তাদের সাথেও কি? মনীষ, মনীষ একবার ঘরে এসো তো। আমি বরং আমার মতো খোঁজার চেষ্টা করি, আর স্যারকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। মনীষ ও ঋষি ওদের ঘরের দিকে গেল। আরে তুমি ঘরে যাচ্ছ কেন? আমি যদি ভুল না হই তাহলে আবার একটা কাগজ এসেছে আমাদের ঘরে। আবার? ওরা ঘরে গেল, ব্যালকনি এবং ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। ঋষি বলল, না মনীষ, হিসাব তো মিলল না। হ্যাঁ, কোনো কিছুই তো নেই। তাহলে কি হবে? না 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 মনীষ, ভালো করে দেখতে হবে, কিছু না কিছু তো থাকবেই। চলো চলো দেখি সুরঞ্জন কিছু পেল কিনা। ওরা যখন আসলো তখন ওসি বিমল সরকার আসছেন। ঋষিকে দেখে তিনি বললেন, নমস্কার ঋষিবাবু। আপনি যখন গেলেন তখন তো কিছু বললেন না, হ্যাঁ হঠাৎ কি হয়ে গেল? ঋষি, মনীষ ও সুরঞ্জন তাকে সবকিছু বিস্তারিত বলল। ওরা ঘরে ঢুকলো, সবাই কাঁদছে। ও মাই গড, এটা কি হলো? ও মাই বেবি রিনি। এবার তিনি কাঁদতে কাঁদতে একটা জানালার কাছে গিয়ে একরকম বিলাপ করতে লাগলেন। একবার তিনি জানালার রড ধরে কান্না করতে যাবেন, শিকটা খুলে চলে আসলো হাতে। ঘরে থাকা সবার চোখ কপালে। বিমলবাবু, ঋষি এগিয়ে গিয়ে দেখল ওখানে সব শিককটাই ভাঙা। জানালা দিয়ে নিচে তাকিয়ে ঋষি দেখল সেখানে একটা মই রাখা আছে। ঋষি বলল, বিমলবাবু কিছু বুঝছেন? বিমলবাবু বললেন, তার মানে কেউ এই মই দিয়ে উঠে ওই ক্যামেরার হিস্ট্রি ডিলিট করেছে। এটা আগে থেকেই ঠিক ছিল, প্ল্যান আগে থেকেই ছিল, কিন্তু কে এই প্ল্যানটা করলো? কে এমন করবে, আর কেনই বা এমন করবে? আচ্ছা, যারা এই সিসিটিভি বসিয়েছে তারা কি এখানেই আছে? মনশ্রেষ্ঠা বলল, তোমরা যাওয়ার পর আমি সবাইকে নিয়ে এসেছি, সেখানে এই লোকটাও আছে। এই যে স্যার, ওর নাম বনি। এই যে বনি, এই ক্যামেরার সব সেট আপ তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। তা কে হিস্ট্রি ডিলিট করেছে, তুমি না তোমার কোনো লোক? না স্যার, আমি কিছু করিনি। গত 6-7 বছর ধরে আমি এই কাজ করছি, এখনো কোনো নালিশের সুযোগ দিইনি। আর এসব আমি কেন করব? কেন করবে আবার? টাকার জন্যই করবে। না বাবু, আমি করিনি। তোমার কোনো লোক মানে যে এটা করেছে? না বাবু, আমি একাই এটা করেছি, আর কেউ তো আসেনি। স্যার, এটা দেখুন। একটা গলার হার দেখালো। সেটা দেখে মনীষ ও ঋষির চোখ কপালে। মনীষ বিস্ময়ে বলে উঠল, আরে এটা? তুমি এটা দেখেছো? আরে এটা তো মনোজ বাবুর। কে মনোজ? এখন আমরা চলে যাচ্ছি কিছু আগের ঘটনায়, যখন মনীষ, ঋষি, স্মিতা ট্রেনে করে শক্তিগড়ে আসছিল। ট্রেনটায় হাওড়া থেকে এক লোক উঠে তাদের পাশে বসে। তার গলার হারটা মনীষের চোখে পড়ে, কারণ তিনি ওদের উল্টো দিকে বসেছিলেন। মনীষ ঋষিকে ফিসফিস করে বলেছিল, সামনের ব্যক্তির গলার হারটা দেখো। বাহ, বেশ নতুনত্ব ভাবনা তো। ওরা এসব বিষয়ে আলোচনা করেছিল। এমন সময় ওই ব্যক্তি বলে উঠেছিল, আচ্ছা, এটা কি 2:20 ছাড়বে? তাই তো বললো খবরে। আপনারা কোথায় যাবেন? এই শক্তিগড়। ও, আমিও ওখানেই যাব। কাজ হঠাৎ পড়ে গেল, তাই যেতে হচ্ছে। তা আপনারাও কি কাজে যাচ্ছেন নাকি? না না, আমাদের একটা নিমন্ত্রণ আছে তাই। ও আচ্ছা, তবে ওখানে যাচ্ছেন যখন ওখানকার ল্যাংচা অবশ্যই খাবেন। হ্যাঁ, ওটা কিন্তু মিস করবেন না। তার বলতে ওটা তো বিখ্যাত। দেখেছেন, এতক্ষণ কথা বলছি, নামটাই বলা হয়নি। আমার নাম মনোজ কুমার ব্যানার্জি। মনীষ, ঋষি দুজনেরই মনে পড়ে গেল সেদিনের সব কথা। আমি ভাবতেই পারছি না, উনি খুব মিশুকে মানুষ। আমার সাথে কত গল্প করলেন, কি অমায়িক ব্যবহার।
অপরাধীরা তো মিশুকেই হয়। তারা সব খবর জানে না এইভাবে। এ তো চিন্তার কথা। আসলে ওনাকে দেখে আমার কোনো সন্দেহ হয়নি, কিন্তু এই হার। পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, যারা যারা ছিলেন সবাইকে সার্চ করলো, কিন্তু তেমন কিছুই পেল না। সন্ধ্যা হয়ে আসছে আর সব নিমন্ত্রিতরা একে একে আসা শুরু করেছে। সবাই এসে এই পরিস্থিতি দেখছে, তারাও সব সমবেদনা জানাচ্ছে। ঋষিবাবু, এই লোকজন আসছে। আমি এক কাজ করি, দেখুন এতে জুয়েলার্সের নাম লেখা আছে। আমি না খোঁজ নিয়ে নিচ্ছি এটা কার। হ্যাঁ, এটা ভালো হবে। সুরঞ্জন, এটা নিয়ে ভালো করে দেখে সার্চ করে বলো তো এটা কোথাকার। প্রায় 10 মিনিট পর এসে সুরঞ্জন বলল, স্যার, এটা দক্ষিণ কলকাতার একটা জুয়েলার্সের থেকে বানানো। তার নাম DK ডায়মন্ড জুয়েলার্স। তার মানে সেই কলকাতা। আচ্ছা, ওখানকার না কাছের পুলিশ থানাতে আমি জানিয়ে দিচ্ছি। আজ রাতের মধ্যে খবরটা পেয়েই যাব ওটা কে বানিয়েছিল। এখানে মিতাকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে, কিছুতেই সামলানো যাচ্ছে না। বিমলবাবু খুব জরুরি ভিত্তিতে ফোন করে তাদের বলল আজকে রাতের মধ্যেই যেন সব দিয়ে দেয়। হঠাৎ বাইরে থেকে চিৎকার শোনা গেল। বাইরে এসে সবাই দেখল এক মহিলা একটা গাড়ির দিকে তাকিয়ে গালিগালাজ করছে। গাড়িটা ততক্ষণে অনেক দূরে চলে গেছে। সবাই ওনাকে জিজ্ঞাসা করতেই উনি বললেন ওই গাড়ির জানালা দিয়ে কেউ একজন তার মুখে জোরে থাপ্পড় মেরে চলে গেল। তারপর আলোতে দেখা গেল ওনার মুখটা পুরো লাল হয়ে গেছে। কয়েকজন বরফ জল এনে দিতে লাগলো। অবাক হয়ে ঋষি বলল, এ আবার কি? এ নিশ্চয়ই কোনো বকাটের কাজ। মাল খেয়ে গাড়ি চালিয়ে এইসব করেছে। আমি দেখছি ওদের। তুমি এদিকটা আগে দেখো তো। প্রায় 2-2.5 ঘন্টা পর বিমল সরকারের ফোনে মেসেজ আসে। তিনি দেখেন কলকাতার পুলিশ তাকে সব ডিটেলস দিয়েছে। সেটা ঋষিকে দেখিয়ে তিনি বলেন, এই তো এসে গেছে ডিটেলস। কই কি আছে বলুন। নাম অদৃশ বন্দ্যোপাধ্যায়। উনি 2 মাস আগে এটা বানিয়েছিলেন, আর ওনার বাড়ি হাওড়াতে। আমাদেরকে অন্য নাম বলেছে, মানে ওটা ফ্রড। তা তো ঠিক, কিন্তু এবার যেভাবেই হোক ওকে বার করতেই হবে। কিন্তু কিভাবে সেটা ভাবতে হবে মনীষ। কোনো না কোনো ক্লু তো পাবোই আমরা। আরো ভালো করে খুঁজি, চলো। ওরা সারা বাড়ি খুঁজে ফেলল, কিছুই পেল না। নিমন্ত্রিতরা সব ফিরে গেছেন। কেউ কেউ আছেন, তারা সমবেদনা জানাচ্ছেন সবাইকে। সবাই ওদের প্রতিবেশী। সে রাত ওভাবেই চলে যায়, কিন্তু কোনো কিছুরই সমাধান হয় না। পরের দিন ঋষি বলে, আমাদের এই পাড়ার সব প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে হবে। ঠিক বলেছ ঋষি। আমি কি সবাইকে ডাকবো? না না, আমরা সবার বাড়ি যাব। ঋষি, মনীষ, বিমল সরকার আর সুরঞ্জন 4 জন মিলে একে একে সবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একে একে সব বাড়িতেই তারা কথা শেষ করে। প্রায় দুপুরে ওরা ফিরে আসে। কিছু তো তেমন জানা গেল না। না 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 না, এটা হতেই পারে না। কি হলো? বিমলবাবু, আমার সাথে চলুন তো একটু। মনীষ, তুমি আর সুরঞ্জন বাড়িতে যাও। আর কিছু না বলে ওরা দুজন ছুটে গেল। মনীষও বাধ্য সহকারী। ও আদেশ মতো বাড়িতে চলে এলো। সবাই মনমরা হয়ে বসে আছে, কারোর কোনো কথা নেই। আনন্দমুখর বাড়ির কেমন একটা পরিবেশ হয়ে আছে। তা ওর খারাপ লাগছে। আর সুরঞ্জনের খারাপ লাগছে, কারণ যার জন্য তাকে আনা হলো সে থাকলেও সেই ঘটনা ঘটে গেল। আমার জন্য এসব হলো, আমি থাকতেও এসব হয়ে গেল। ড্যাম ইট। আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। এরকম তো ভাবিনি। প্রায় 2 ঘন্টা পর ঋষি বাড়িতে এলো। বিমলবাবুও আসলেন। মনীষ তাকে জিজ্ঞাসা করলো, কিছু জানতে পারলে? একটুর জন্য ধরতে পেরেছি, না হলে খিলাড়ি তো বেরিয়ে যাওয়ার পুরো তৈরিতে ছিলেন। কে সে? সেটা পরে জানলেও চলবে, তবে আসল মাথা যে সে এখনো ধরা ছোঁয়ার বাইরে। তার মানে ও কিছু করেনি, তাই তো? কি উল্টো করে বলছো? ঠিকভাবে বলো। উনি তো দাবার বোড়ে, রাজা তো অন্য। সেটা কে? সে আমাদের মধ্যেই আছে, এই পরিবারের মধ্যে। আমার পরিবারের মধ্যে? কে সে? চুপ করে থেকো না, বলো বলো, কে সে? নির্মলবাবু,
এদিকে একটু আসুন তো। নির্মলবাবু হলেন মিতা ও স্মিতার দূর সম্পর্কের ভাই। তার সাথে এই বাড়ির সবার খুব ভালো সম্পর্ক। নির্মল করেছে সব? ছি নির্মল, ছি, এটা কি করলি তুই? আরে আমি কিছুই করিনি। আসুন না, আপনার কপালটা একটু দেখি। মানে? আপনি তো বিয়ে করেননি, তো আপনার ঘরে এই বিশাল মেকআপ কিট এলো কোথা থেকে? আপনি কি করবেন এটা দিয়ে? এটা আমার না, কার না কার আমি জানি না। ওই ঘরে সব জিনিস আমার নাকি? না, ওই ঘরে থাকলে তো বলতাম না। আপনার ঘরে খোঁজার সময় আপনার ব্যাগ থেকে উঁকি দিচ্ছিল, তাই বললাম। তা দেখি একটু। এই বলে কপালে একটা অংশে হাত বুলিয়ে জোরে টান দিল। সব উঠে গেল। এক কেটে যাওয়া দাগ ফুটে উঠল। এ কি? এটা কি? এটা কাটার দাগ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে জানি, কিন্তু কিভাবে হলো? কদিন আগে লেগেছিল তাই। তা ঢেকে রেখেছিলেন কেন? আমার ইচ্ছা, আমি কি করব না করব। আমার ভালো লাগছিল না, তাই ওটা ঢেকে দিয়েছিলাম। ভালো লাগছিল না, নাকি ওটা থাকলে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল? কি সব বলছেন আপনি? গলা নামিয়ে কথা বলুন। আপনি যখন আন্ত্রিশ ওরফে মনোজ বাবুকে টাকা দিয়েছিলেন, তখন উনি আপনার এই দাগ দেখে ফেলেন। আপনি ভাবলেন উনি ধরা পড়ে গেলে আপনি যাতে ধরা না পড়েন, তাই এই সাজ। কি সব বলছেন আপনি? সব মিথ্যা, আমি কিছুই করিনি। ওনাকে নিয়ে আসি তাহলে। বিমলবাবু, নিয়ে আসুন তো ওনাকে। এবার সবার সামনে এক লোক এসে হাজির হলো। বিমলবাবু ওনার গোফটা খুলে ফেলল, আর দাড়িও খুলে দিল, ফলস চুলও খুলে ফেলল। মনীষ এবার চিনতে পারল মনোজকে। ঋষি বলল, কি মনোজ? ও সরি সরি, আন্ত্রিশ বাবু। ইনি আপনাকে টাকা দিয়েছিল তো ক্যামেরার সব সরানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, ইনি সেদিন আমাকে টাকা দিয়েছিলেন। এবার ধীরাজবাবু বললেন, ছি ছি নির্মল, তোকে এই বাড়ির সবাই কত ভালোবাসে, তাও এটা করলি? ভাবতে আমার লজ্জা করছে। ছি 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 ছি। মনীষ বলল, আরে খুলে বলো। ঋষি বলতে শুরু করলো, নির্মলবাবু আর মনোজবাবু একসাথে পড়াশোনা করত। নির্মলবাবু জানতেন মনোজ সিসিটিভির সেটআপ, ভিডিও সব ডিলিট করতে পারে। এটাও জানতেন বন্ধুকে বললে সে কিছুতেই না করবে না। তো তিনি তখন কারণ বলেননি, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর সব জেনে যান আন্ত্রিশবাবু। উনি ভাবলেন, আমি কেন ছাড়ব, এবার টাকা চাই। উনি চাইলেন, আর নির্মলবাবুও দিয়ে দিলেন ওনার মুখ বন্ধ করানোর জন্য। এমন সময় মিতা বলল, আমার মেয়ে কোথায়? ওকে নিয়ে এসো। দরজা দিয়ে 2-3 জন কনস্টেবলের সঙ্গে রেনি এলো। বাড়ির সবার যেন আনন্দের শেষ নেই। মিতা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সবাই আনন্দে ভাসছে। ধীরাজবাবু নির্মলকে তিরস্কার করে বলল, এইটুকু একটা বাচ্চাকে তুই, উফ, আমি ভাবতেও পারছি না, আমি ভাবতেও পারছি না। ছি। এবার ঋষি বলল, বিমলবাবু, আপনার সামনে সব রয়েছে, এবার আপনি কি করবেন দেখুন। সবাইকে অবাক করে দিয়ে বিমলবাবু বলে উঠলেন, ধীরাজবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন। রাগত স্বরে ধীরাজবাবু বললেন, এর মানে কি? মানেটা আমাদের থেকে তো আপনি ভালো বুঝছেন, তাই নয় কি? কিছু বলুন, ঘটনাটা ঠিক বলেছি তো? ধীরাজবাবু কিছু না বলে পালানোর চেষ্টা করল। একদম না, পালানোর চেষ্টা করবেন না, চারিদিকে পুলিশ, দেখতে পাচ্ছেন না? দুজন গিয়ে ওনাকে ধরে ফেলল। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন। দেখি আপনার কপালটা। এই তো সেই দাগ। আপনি কি ভাবলেন ও ধরা পড়ে গেছে? আরে ওরটা তো মেকআপে বানানো। মেকআপ আপনি কি একাই করতে পারেন? মানে? যা ঘটনা বললাম, ওখানে নির্মল বাবুর জায়গায় ধীরাজ বাবুকে বসিয়ে দেখ, গল্প শেষ, তাই তো? ধীরাজবাবু মাথা নাড়লেন। তা এমন কেন করলেন সেটা বলবেন, নাকি আমি বলবো? তুমি এ কাজ করেছো? কেন করলে? কেন করলে? ছি, তোমার লজ্জা করলো না? ধীরাজবাবু ধীরে ধীরে বললেন, সম্পত্তির জন্য আমি বাইরে থাকি। এই সম্পত্তি কতবার ভাগ করতে বলেছি, তোর বাবা শোনেনি।
তাই এই সুযোগে ভাবলাম রিনিকে সরিয়ে টাকা চাইব, কিন্তু আগেই এসব হয়ে গেল। আর কি বলবো। ধীরাজবাবু হলো স্মিতা ও মিতার জ্যাঠামশাই। যান, নিয়ে যান ওনাকে। ঋষি, তুমি সত্যি কি করলে? আর বিমলবাবু, আপনিও সেই শুরু থেকে এখানেই কাজ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আরে এটা তো আমার ডিউটি। আচ্ছা নমস্কার, আমি তাহলে আসি। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই। কাজ শেষ তাহলে? মনোজকে কোথায় পেলে? ওই রাস্তার ওই ধারের বাড়িতেই ছদ্মবেশে ছিল। প্রথমে বুঝিনি, তারপর ওনার ওই ভাঙা নখ ওনাকে ধরিয়ে দিল। আর একটু দেরি হলেই উনি পালাতো। যাই হোক, রিনি ফিরে এসেছে, এবার সবাই খুশি তো? সবাই হেসে ওঠে। বাড়িতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। আবার হঠাৎ মনীষ বলে ওঠে, কিন্তু মনুষ্যেষ্টা কোথায়? কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।